জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। বাংলাদেশকে $110 কোটি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। উপসাগরে আবারও ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাকিলা রুম্পা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। যুদ্ধবিরতি কালই এখনো শুকায়নি, তবু উপসাগরের ফের গর্জে উঠেছে অস্ত্র। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে সম্পাদিত নাজুক চুক্তি আবারও মারাত্মক ঝুঁকির মুখে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে শনিবার তারা উপসাগরে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এটি ছিল ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার স্থাপনায় মার্কিন হামলার জবাব। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন গুদাম এবং উপকূলীয় রাডার ঘাঁটিতে হামলা চালিয়েছে। ওয়াশিংটন বলছে ইরানের এই আচরণ যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর সিরিকে শুক্রবার রাতে তাহেরই পিয়ারে বিস্ফোরণের শব্দ শোনা যায়। একটি সামরিক সূত্র জানিয়েছে বিস্ফোরণটি একটি প্রজেক্টাইল আঘাতের কারণে হয়েছে। তবে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে সিরিক বন্দর স্বাভাবিকভাবে চলছে এবং কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ড্রোন হামলাকে যুদ্ধবিরতি চুক্তির নির্বোধ লঙ্ঘন বলে নিন্দা করেছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সহিংসতার জবাব সহিংসতাই দেওয়া হবে। ইরান শনিবার জানিয়েছে মার্কিন বাহিনীর সঙ্গে সংযুক্ত লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। এটি ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে হামলার জবাব, যা জাতিসংঘ সনদ ও দুই দেশের সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে তেহরান দাবি করেছে। এদিকে বাহরাইন জানিয়েছে ইরানি ড্রোন তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। বাহরাইন এই হামলাকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে নিন্দা করে পূর্ণ আত্মরক্ষার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে। ইরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, আগ্রাসন পুনরায় ঘটলে তাদের জবাব আরও ব্যাপক হবে। এই উত্তেজনার মূলে রয়েছে সিঙ্গাপুর নিবন্ধিত বাণিজ্যিক জাহাজ এভার লাভলিতে বৃহস্পতিবারের হামলা। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। ফ্রান্স, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও জার্মানিতে জুন মাসের সব রেকর্ড ভেঙে দেওয়ার তাপপ্রবাহ এখন পূর্ব দিকে সরে যাচ্ছে। শনিবার এটি জার্মানি পেরিয়ে পোল্যান্ডের দিকে ধাবিত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার ফ্রান্স সীমান্তের কাছে জার্মানির সারব্রুকেন শহরের নিকটে 41.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা জার্মানির ইতিহাসে জুন মাসের সর্বোচ্চ। আবহাওয়াবিদ কাস্টেন ব্রেন্ড জানিয়েছেন, সপ্তাহান্তে জার্মানির কোনো কোনো এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি ছড়িয়ে যাবে। ফ্রান্সে এই তাপপ্রবাহে তরুণ বৃদ্ধ মিলিয়ে ডজন খানেক মানুষের মৃত্যু হয়েছে, যেখানে 40 ডিগ্রির বেশি তাপমাত্রায় রেল চলাচল ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি, স্কুল বন্ধ এবং বাইরের অনুষ্ঠান স্থগিত করতে হয়েছে। জার্মানির জাতীয় রেল অপারেটর ডয়েচে বাহন তাপপ্রবাহের কারণে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দূরপাল্লার ভ্রমণ বিনামূল্যে বাতিলের সুযোগ দিচ্ছে। সংস্থাটি জানিয়েছে, সূর্যের তাপে রাস্তা বেঁকে যাওয়া, রেল ট্র্যাক ফুলে ওঠা এবং ঝড় ও দাবানলের কারণে সংকেত ব্যবস্থা বিপদে পড়ার আশঙ্কায় অবকাঠামো মারাত্মক চাপে রয়েছে। ফ্রাঙ্কফুর্টে রোববার অনুষ্ঠিতব্য আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রায়াথলনের সাইকেলিং ও দৌড়ের রোড তাপের কারণে ছোট করা হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই তাপপ্রবাহ মাসের শেষ নাগাদের মধ্যে ইউরোপ ও বালকান অঞ্চলে ছড়িয়ে পড়বে। রয়টার্স ক্লাইমেট মনিটরের তথ্যমতে
তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 18 ডিগ্রি বেশিতে পৌঁছেছে। এর কারণ ওমেগা ব্লক নামের একটি আবহাওয়া পরিঘটনা, যা দীর্ঘ সময় ধরে কোনো অঞ্চলে উত্তপ্ত বায়ুর গোলক আটকে রেখে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন না হলে এই তাপ প্রবাহ কার্যত অসম্ভব হতো। মাত্র 2 দশক আগের তুলনায় এই সপ্তাহের রাতের তাপমাত্রা 100 গুণ বেশি সম্ভাবনাময় হয়ে উঠেছে জলবায়ু পরিবর্তনের কারণে। এই তাপপ্রবাহে সারা ইউরোপে ঐতিহাসিক স্থাপনা বন্ধ করতে হচ্ছে, কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং অনেক হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। বৈদ্যুতিক পাখার চাহিদা ব্যাপক বেড়েছে এবং এশিয়ার এয়ার কন্ডিশনার নির্মাতারা ইউরোপে বিক্রি বৃদ্ধির কথা জানিয়েছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। নিউ ইয়র্কের ব্রঙ্কসে পার্কের ভেতরে 17 বছর বয়সী এক কিশোরীকে নির্মমভাবে ধর্ষণ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত 14 জুন থ্রগ স্নেকের ফেরি পয়েন্ট পার্কে ঘটে যাওয়া এই পাশবিক ঘটনার লোমহর্ষকর বিবরণ প্রকাশ করেছে স্থানীয় প্রসিকিউটররা। ঘটনার পর অভিযুক্ত তরুণ নিজেই থানায় আত্মসমর্পণ করে, তবে আদালতে সে নিজেকে নির্দোষ দাবি করেছে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে পার্কের ভেতরে 17 বছর বয়সী এক কিশোরীকে নির্মমভাবে ধর্ষণ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের তথ্য মতে গত 14 জুন রাত আনুমানিক 10টার দিকে ফেরি পয়েন্ট পার্কের একটি পার্কিং লটে এই ভয়াবহ ঘটনা ঘটে। 18 বছর বয়সী অভিযুক্ত জেমস হুইস্কি এবং তার এক বন্ধু ট্রেনে ভুক্তভোগী কিশোরী ও তার বান্ধবীর পিছু নেয় এবং পরবর্তীতে পার্কে গিয়ে তাদের সাথে মিলিত হয়। সেখানে এক পর্যায়ে অভিযুক্ত জেমস ভুক্তভোগীকে জোরপূর্বক টেনে নিয়ে একটি ভ্যানের আড়ালে নিয়ে যায়। মেয়েটি চিৎকার করে সাহায্য চাওয়ার চেষ্টা করলে জেমস তার মুখ চেপে ধরে মেয়েটিকে নির্মমভাবে নির্যাতন ও ধর্ষণ করে। এদিকে পুলিশ আসামির ছবি গণমাধ্যমে প্রকাশ করার পর গত বুধবার রাতে অভিযুক্ত জেমস হুইস্কি নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। তবে জিজ্ঞাসাবাদে সে দাবি করেছে ঘটনাটি পারস্পরিক সম্মতিতে হয়েছে এবং সেটির ভিডিও রেকর্ডও করা হয়েছিল। যদিও প্রসিকিউটররা তার এই দাবি কঠোরভাবে নাকচ করে দিয়েছেন এবং জেমসের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতন ও যৌন অসদাচরণের আনুষ্ঠানিক অভিযোগ এনেছেন। আদালতে হাজির করা হলেও অভিযুক্ত জেমস হুইস্কি নিজেকে নির্দোষ দাবি করে। তবে আদালতের রেকর্ড অনুযায়ী আগামী 30 জুলাই তাকে আবারও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবারের আইনজীবীরা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আধুনিক ও রুচিশীল ফাইন ডাইনের প্রতিশ্রুতি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাঙালি কমিউনিটির প্রাণকেন্দ্রে কুইন্সের 17620 জ্যামাইকা এভিনিউতে যাত্রা শুরু করল আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল। স্থানীয় সময় শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটির কর্ণধার আকাশ রহমান ও এশা রহমান বেলুন উড়িয়ে ও ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করেন। দোয়া ও মুনাজাত শেষে সবার মাঝে পরিবেশন করা হয় রেস্টুরেন্টের সুস্বাদু খাবার। সাইম শুভর ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। অপেক্ষার ফল একটু বেশিই মধুর হয়, আর এজন্যই বুঝি সবার মুখে হাসির ঝিলিক আর অন্তরে আনন্দের ধারা। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকেলটা এমনই হাসি আর আনন্দের এক টুকরো পুণ্যভূমিতে রূপ নেয় 17620 জ্যামাইকা অ্যাভিনিউ। দীর্ঘ 1 বছরের অপেক্ষা শেষে এদিন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আশা গ্রুপ অব কোম্পানিজের সিস্টার কনসার্ন আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল। সাপ্তাহিক সাদা কালো নির্বাহী সম্পাদক কাশেম মোহাম্মদের সঞ্চালনায় শুরুতেই ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে স্বপ্নের এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠানটির কর্ণধার আকাশ রহমান ও এশা রহমান। এ সময় সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গনের খ্যাতিমান অতিথি ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসলে আমাকে একটা কথা মানুষ বলছিল যে আপনি তো এক রুমের একটা অফিস দিয়ে শুরু করেছিলেন, এখন তো একটার পর একটা শুধু প্রতিষ্ঠান করছেন। তো আমার একটা কথা তাদের প্রতি, যে আমরা যদি প্রতিষ্ঠান না করি তাহলে এই যে আমরা বাংলাদেশি যারা ভাইরা আসছেন, নতুন আসেন,
তাদের কর্মসংস্থানটাকে দেখানোর দায়িত্ব আমাদেরই। এই একটা প্রতিশ্রুতি থেকেই আমি এই আশা রেস্টুরেন্ট পার্টি হল করেছি, যেখানে অ্যাটলিস্ট 10 জন বাংলাদেশি কাজ করতে পারবে। আজকে আমার একটাই কথা, যেন আপনারা যে খাবারটাই খান এখানে দেখে টেস্ট করে খাবেন যে খাবারটা বাসি কিনা। আমার যারা পিছনে কাজ করবেন, রেস্টুরেন্টে যারা কাজ করবেন, আজকে তাদের প্রতি আমার একটা অনুরোধ, কোনো অবস্থাতেই যেন একদিনের খাবার পরের দিন আমার রেস্টুরেন্টে না থাকে। গতকালকে একটা ছোট্ট ঘটনা বলে, আমি দেখছি এশা রহমান এসে রেস্টুরেন্ট ঝাড়ু দিচ্ছে, আমার প্রায় 10 জন এমপ্লয়ি পাশে। আমি তখন বললাম, তুমি কি রেস্টুরেন্ট ঝাড়ু দেওয়ার জন্য এখানে আসছো? বলতেছে যে আমি যদি ঝাড়ু না দেই এইটা পুরোপুরি ক্লিন হবে না। তো এইরকম একজন সহধর্মিনী এমন একজন কাজের মানুষ আমার পাশে আসে দেখে আজকে 11টা লাভজনক প্রতিষ্ঠান আশা গ্রুপের সাথে আছে। ধন্যবাদ তাকে, ধন্যবাদ আমার যারা আশা গ্রুপে, আশা ফ্যামিলিতে, কাশিম ভাই থেকে শুরু প্রত্যেকটা মানুষ এখানে অনেক পরিশ্রম করছে। এই যে কার্পেট থেকে শুরু করে আপনাদেরই টেনে আনা, আমার কোনো আলাদা কোনো এমপ্লয়ি বা অন্য কোনো লোক ছিল না। এই আশা হোম কেয়ার, আশা ডে কেয়ার, আশা গ্যাস স্টেশনের 2টা ছেলে 24 ঘন্টা প্রায় কাজ করছে। এদের প্রতি টিভির লোকজন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই শুভ মুহূর্ত যেন আপনাদের সারা জীবন মনে থাকে যে এইখানে একটা খাবার ভালো ছিল। কারণ এতটা পরিশ্রম যত বাড়বে, যত ঘর বাড়ি বাড়বে, তত পরিশ্রম বেশি হচ্ছে, এটাই স্বাভাবিক। এবং রাত 2টা-3টা পর্যন্ত আমরা কাজ করে গেছি, ক্লিন থেকে শুরু করে এভরিথিং। তো আমি এটুকুই বুঝি যে যতটা বাড়বে ততটা পরিশ্রম আছে। মানুষ হয়তো বাইরে থেকে দেখে যে না আকাশ রহমানের এই হয়ে গেছে, ওই হয়েছে, এর পেছনে যে কি পরিমাণ পরিশ্রম, এটা কিন্তু মানুষ একবারও দেখে না। এটা একবার কেউ যদি এরকম মনে হয়, একটু আমাদের সাথে একদিন দুদিন আমাদের সাথে একটু থাকবেন, চলবেন, বুঝতে পারবেন যে আমাদের সময়গুলো কিভাবে কাটে। শুধু রাতে হয়তো একটু কম, এছাড়া সকাল থেকে রাত অবধি, রাত দুপুর অবধি আমাদের কন্টিনিউ পরিশ্রম করে যেতে হয়, এবং এই মানে বাংলাদেশের বাইরে, বিদেশের মাটিতে। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় সদ্য যাত্রা করা প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনার পাশাপাশি আশা গ্রুপ অব কোম্পানিজের সামগ্রিক মঙ্গল কামনা করা হয়। আমি আশা করি এই রেস্টুরেন্টের মধ্যে দিয়ে এই এলাকায় একটা নতুন ধরনের যে আমাদের সংস্কৃতি খাবারের, সেটা একটা বড় ধরনের পরিবর্তন আনবে। আশা গ্রুপের আজকে যে আশা রেস্টুরেন্ট পার্টি এটি আশা গ্রুপের সাফল্যের ডানায় আরো একটি পালক যুক্ত হলো। আমি এই আশা গ্রুপের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আশা রেস্টুরেন্টের এই ওপেনিং এ আমরা আসতে পারছি, সেজন্য ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে ধন্যবাদ। কমিউনিটি তত গ্রো করবে, আমাদের এমপাওয়ারমেন্টের যে ব্যাপারগুলো আছে এগুলো আকাশ ভাই তার বক্তব্য বলছে যে আমরা কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করছি। তো আমরাও চাই তাদের পাশে থেকে, আমরা অনেকে অনেকভাবে চেষ্টা করি কিন্তু পারি না, যারা পারে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। আসলে খুবই একটা আনন্দের দিন যে আকাশ ভাই আরেকটি অর্গানাইজেশন আজকে চালু করছে, আশা রেস্টুরেন্ট। হোপফুলি ওনার যে অন্যান্য বিজনেসগুলো যেই মানে চলছে এবং জনগণ আমাদের বাঙালি কমিউনিটিতে সমর্থিত হয়েছে, এইটাও আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। আগত অতিথিরা এরপর রেস্টুরেন্ট পরিদর্শন করেন। রেস্তোরাঁটির নান্দনিক অন্দর সজ্জা, লাইভ ট্রি এবং দৃষ্টিনন্দন আলোর বিন্যাস দেখে অতিথিরা স্বীকার করেন প্রবাসীদের প্রিমিয়াম ফাইন ডাইনিং এর এক ভিন্ন আমেজ দেবে আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল। আমি বিশ্বাস করি এই আশা রেস্টুরেন্টকে কেন্দ্র করে এই পুরোটা জামাইকা অ্যাভিনিউ, এই অত্র এলাকা যে একটু পিছিয়ে পড়া ছিল, সেটা জমজমাট হয়ে উঠবে এবং অচিরে আমরা দেখতে পারবো এই ব্যবসাকে কেন্দ্র করে এই জামাইকা অ্যাভিনিউতে আমাদের বাংলাদেশ কমিউনিটির হরেক রকমের ব্যবসা বাণিজ্য এখানে চলে আসবে। আমি শুধু এইটুকু বলবো যে বাংলাদেশি মানুষ, আমরা যারা ভোজন রসিক, আমরা নিউ ইয়র্ক ছাড়তে পারি না শুধুমাত্র রেস্টুরেন্টগুলো খাবারের লোভে। সেইখানে আকাশ ভাই আজকে আবার ঘি ঢেলে দিল, আজকে আবার উনি নতুন আবার মাত্রা যুক্ত করে দিলেন আশা রেস্টুরেন্ট। তবে জামাইকাবাসীর জন্য একটা সুখবর এবং পুরো নিউ ইয়র্কবাসীর জন্য, বাঙালিদের জন্য আমাদের সুখবর। এবং আপনারা যারা আসবেন, আসুন, খেয়ে দেখুন কেমন মান, কেমন খাবারের মান কেমন, সবকিছু দেখুন। আমার মনে হয় যে আমি একটু খেলাম, আমার মনে হলো যে অসম্ভব ভালো লাগলো আর কি। আশা করছি সব খাবারই এরকম ভালো লাগবে। আমরা যারা কাছে যারা আছি আমরা সবাই আমরা আসবো, এই রেস্টুরেন্টটা আরো উপরে যাক, আরো ভালো করবে, এই কামনা করি। আশা রেস্টুরেন্ট শুধু একটি নামই নয়, আমার কাছে এটি একটি অঙ্গীকার, আমাদের প্রত্যাশা, প্রতিশ্রুতি।
মান আপোষহীন, স্বাদ সীমাহীন, এই মূল মন্ত্রকে সামনে রেখে যাত্রা শুরু করা আশা রেস্টুরেন্টের মূল আকর্ষণ এর খাবারের আভিজাত্য ও স্বাদের ভিন্নতা। এখানকার দক্ষ ও অভিজ্ঞ শেফের তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী খাঁটি বাঙালি খাবারের স্বাদ নিতে পারবেন যে কেউ। প্রতিটি ডিশ পরিবেশনেও রাখা হয়েছে আধুনিকতার ছোঁয়া। আমি এর মধ্যে অলরেডি লাঞ্চ সেরে ফেলেছি। খুবই সুস্বাদু খাবার। আমরা আজকে খেয়েছি চিকেন বিরিয়ানি, খুব মজা ছিল। এবং এর আগেও, ওপেনিংয়ের আগেও আমি এখানে খেয়েছি। খাবার খুব ফ্রেশ। তাছাড়া আশা রেস্টুরেন্টের জন্য আমার অনেক অনেক শুভকামনা। আমি জানি এটা ডে বাই ডে ইনশাল্লাহ অনেক বড় হবে, আরো বড় হবে। সময় আমি একটা ডায়লগ বলে আসছি, সেটা হচ্ছে আশা রেস্টুরেন্ট আশার আলো নিয়ে আসছে। অতএব আমি শুধু একটা কথাই বলবো, আপনারা আসুন, এখানে অর্ডার দিয়ে খাবেন ফ্রেশ খাবার, নিজের বাড়ির মতো। যদি এখানকার খাবার খান, মনে হবে যে আপনার ঘরে বসে আপনি খাচ্ছেন। মোটামুটি আপনারা আসলে বাংলাদেশের বাঙালিয়ানার যে ধাঁচটা, এটা পাবেন এখানে। একদম কাচ্চি, পুরান ঢাকার কাচ্চি থেকে শুরু করে চিকেন বিরিয়ানি, ভর্তা, এবং বাংলাদেশে আমাদের যে সেট মেনু থাকতো, যেরকম চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, ওরকম একটা সেট মেনু আছে। আবার আচারও আছে, যেটা আমরা সবসময় খুঁজি। আমি কতগুলো কিনেও নিলাম। এখানে অনেক ধরনের চালতার আচার, বড়ের আচার, জলপাই, তারপর রসুনের আচার, সবকিছু পাবেন। সো ইটস এ কমপ্লিট প্যাকেজ। আমরা খুবই এক্সাইটেড ছিলাম গত কয়েকদিন ধরে যে কবে রেস্টুরেন্ট ওপেন হবে, কবে আসবো, মজার মজার খাবার পাবো। তো আজকে এই রেস্টুরেন্টের বাইরেই অলরেডি দেখতে পাচ্ছি গন্ধ কিন্তু রেস্টুরেন্টের বাইরেও চলে গেছে, এবং এই গন্ধেই মনে হয় অনেক মানুষ আমরা ঢুকে পড়েছি। ভালো লাগছে। নতুন একটা দিন, নতুন একটা রেস্টুরেন্ট, খাবারের মান অসম্ভব ভালো। আমি এর আগে একদিন আমরা টেস্টিং করে গিয়েছি, এবং আজকেও আমি এখন খাবো। আশা করছি সবাই আসবেন। বাঙালিদের মুখরোচক সব ধরনের খাবার থাকবে আশা রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট পরিদর্শনের পাশাপাশি চলে ভরপুর ভুরিভোজ। প্রথম দিন অতিথিদের জন্য ছিল স্পেশাল চিকেন বিরিয়ানি, এছাড়া বিফ বিরিয়ানি, হাঁসের মাংস, চালের রুটি, স্পেশাল সবজি, ফিশ সহ নানা পদের মজাদার খাবারের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকের দল। একটা রেস্টুরেন্ট যে ওপেন করার সাহস, এটা কল্পনার বাইরে। জামাইকা এভিনিউর মতো জায়গাতে মানুষ দোকান খোলার সাহস খুব কম পায়, তার মতো জায়গায় সে একটা রেস্টুরেন্ট করতে পারছে। এটা এখন এর জন্য ঠিক আছে, কি জন্য এই এলাকাতে প্রচুর বাঙালি আছে, প্রচুর বাংলাদেশি ভাই বোনেরা আছে এখানে। সেই হিসাবে রেস্টুরেন্ট অনেক ভালো করবে। আমার অন্তঃস্থল থেকে দোয়া থাকবে রেস্টুরেন্টের প্রতি। জামাইকার মতো এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, খুব পরিবার নিয়ে খাওয়ার মতো একটা প্লেস, যেখানে আমরা মা বাবা, ভাই বোন, আত্মীয় সবাইকে নিয়ে এখানে আড্ডা দিতে পারি, ভালো নতুন নতুন আইটেমের খাবার টেস্ট করতে পারি, অ্যান্ড পার্টি করতে পারি। সো এই লোকেশনটা অ্যান্ড ওভারঅল সবকিছু মিলে খুব বেস্ট একটা জায়গা, বেস্ট একটা কম্বিনেশন। আকাশ ভাই এবং এশা দিদি, তারা অনেক পরিশ্রমী মানুষ। তারা একে একে ওনাদের প্রতিষ্ঠানগুলো আরো বাড়বে, আমরা আশা রাখতেছি। আর রেস্টুরেন্ট হওয়ার জন্য আমার জন্য ভালো হয়েছে। মাঝে মাঝে খাবার এখান থেকে নিয়ে আমি খেতে পারবো। এখানে অনেক বাঙালি আমাদের হলিসে, সো আশা করি সবাই খুব ভালো। আর আজকে যে ফুডের কোয়ালিটি খুবই ভালো ছিল, আমরা টেস্ট করেছি, খুবই নাইস, খুবই টেস্টি, খুবই ভালো হয়েছে। তো আরো ভালো হবে, আমরা আবার আসবো, অন্য খাবারগুলো টেস্ট করব। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, এরপর সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও ক্রেতার ঢল যেন শেষ হওয়ার নয়। প্রথম দিনের খাবারের মান ও স্বাদে সন্তুষ্টি প্রকাশ করে কোয়ালিটি এভাবে ধরে রাখার আহ্বান জানান ক্রেতারা। কর্তৃপক্ষ জানায়, ক্রেতাদের রসনা তৃপ্তিতে প্রতিদিনই থাকবে লাইভ ফুড কাউন্টার ও নানা স্বাদের স্পেশাল সিগনেচার আইটেম। সেই সাথে উদ্বোধনী আমেজকে আরও রঙিন করতে থাকছে আকর্ষণীয় সব বিশেষ অফার। 17620 জ্যামাইকা অ্যাভিনিউ এর আভিজাত্যের এই আঙিনায় সপরিবারে আমন্ত্রিত আপনিও। যে কোনো বুকিং বা যোগাযোগের জন্য ডায়াল করতে পারেন 347-233-4710 এই নম্বরে। রাশেদ বাপ্পি, এটিভি USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ফিরে এসে থাকছে চাষের মাছে বিশ্ব সেরা 5-এ বাংলাদেশ। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে।
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় বিরোধী দলীয় নেতাসহ সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে সংসদের বাজেট অধিবেশনে প্রথম পর্বে শেষ সময়ে দাঁড়িয়ে এই ধন্যবাদ জানান। এ সময় সভাপতির দায়িত্বে ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার বিদেশে সফরের বিশেষ ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় বিষয়টি তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় বলেন, দেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের স্বার্থ দেখার জন্য। আমাদের স্লোগান আছে বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ। সফরে দেশের স্বার্থ নিয়ে কথা বলায় কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখানে কারো কোনো ব্যক্তিগত বিষয় নেই, তাই এই সফরে কোনো অর্জন হয়ে থাকলে তা দেশের অর্জন, দেশের মানুষের অর্জন। তিনি আশা প্রকাশ করেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং জাতীয় স্বার্থ রক্ষায় সরকারি ও বিরোধী দল ভবিষ্যতেও পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন সচল রাখা, জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে প্রায় 1.1 বিলিয়ন মার্কিন ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জে পেসমে বলেন, এই সহায়তার মাধ্যমে ধান উৎপাদনের জন্য প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করা, মানুষের জীবিকা ও কর্মসংস্থান রক্ষা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে সহায়তা করা হবে। অনুমোদিত অর্থের মধ্যে ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্টের আওতায় 30 কোটি ডলার দেওয়া হবে। এই অর্থ দিয়ে 2026 সালের জুলাই অক্টোবরের আমন মৌসুম এবং 2026 সালের অক্টোবর থেকে 2027 সালের এপ্রিল পর্যন্ত বোরো মৌসুমে প্রয়োজনীয় সার আমদানিতে সহায়তা করা হবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট সারের চাহিদা 85% বেশি আমদানি নির্ভর। প্রকল্পের আওতায় 6 লাখ টন গুরুত্বপূর্ণ সার আমদানির অর্থায়ন করা হবে, যার অর্ধেকই ইউরিয়া। এর ফলে প্রায় 14 লাখ হেক্টর জমিতে ক্ষুদ্র কৃষকদের ধান উৎপাদন অব্যাহত রাখতে সহায়তা মিলবে। বাজারে চাল সহ সব ধরনের দ্রব্যের মূল্য স্থিতিশীল বলে জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। শনিবার 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দেশের মানুষের জীবন মান উন্নয়ন এবং টেকসই উন্নয়নের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে বলে সংসদে আলোচনায় উঠে এসেছে। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনার অংশ নিয়ে এ কথা বলেন খাদ্য প্রতিমন্ত্রী। তার মতে প্রস্তাবিত বাজেট দেশের টেকসই উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করার পথ সুগম করবে। প্রতিমন্ত্রী বলেন, আগে ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, এটাকে ঠিক করা হচ্ছে। জ্বালানি নিয়ে সংকটে ছিল, এজন্য দীর্ঘমেয়াদী সংরক্ষণের নজর দেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতি যত দৃঢ় হবে ততই মূল্যস্ফীতি কমবে। বর্তমানে দ্রব্যমূল্য স্থিতিশীল। হঠাৎ করে বলা হলো চালের দাম বেড়ে গেছে, বাজারে দেখা গেছে চালের দাম স্থিতিশীল। তিনি আরও বলেন, দেশের আঙ্গুর, স্ট্রবেরি, অ্যাভোকাডো চাষ হচ্ছে। মানুষকে কাজ করার সুযোগ দিলে দেশ আরও উন্নত হবে। বাংলাদেশ 2024 সালে বিশ্বের শীর্ষ 5 মৎস্য চাষী দেশের মধ্যে স্থান করে নিয়েছে। অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ের মৎস্য আহরণেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশের অবস্থানও ধরে রেখেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, 2024 সালে বিশ্বে মৎস্য ও মৎস্য চাষ খাতে মোট উৎপাদন রেকর্ড 23 কোটি 50 লাখ টনে পৌঁছেছে। এর মধ্যে জলজ প্রাণীর উৎপাদন ছিল 19 কোটি 50 লাখ টন এবং শৈবালের উৎপাদন 4 কোটি টন। 2022 সালের তুলনায় মোট উৎপাদন বেড়েছে 5.2%। এই উৎপাদনের প্রাথমিক বিক্রয় মূল্য ধরা হয়েছে প্রায় 56,500 কোটি মার্কিন ডলার। প্রতিবেদন অনুযায়ী মোট উৎপাদনের 67% এসেছে সামুদ্রিক জলসীমা থেকে। এর মধ্যে 51% উন্মুক্ত জলাশয়ের মৎস্য আহরণ এবং 49% মৎস্য চাষ থেকে এসেছে। বাকি 33% উৎপাদন হয়েছে অভ্যন্তরীণ জলাশয় থেকে, যার 84% পাওয়া যায় মৎস্য চাষ থেকে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে 4 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায় 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে 16 জন নতুন রোগী ভর্তি হয়। 9 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে 94 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এ বছরের 17 মার্চ থেকে 27 জুন পর্যন্ত মমেক হাসপাতালে মোট 2378 জন শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 2226 জন। এখন পর্যন্ত হাম ও এর জটিলতায় মোট 58 জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরকে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে। শিশু স্বাস্থ্যের এই ঝুঁকিপূর্ণ সময়ে বাবা মায়ের উচিত লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে আয়োজকরা চায় ইরান বাদ পড়ুক, অভিযোগ অধিনায়কের। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। ইরান অধিনায়ক মেহেদী তারিমি দাবি করেছেন বিশ্বকাপের আয়োজকরা চায় ইরান টুর্নামেন্ট থেকে বাদ পড়ুক। মিশরের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইরানের অধিনায়ক বলেন, শুরু থেকেই বিষয়গুলো নিয়ে অভিযোগ করা হয়েছে, কিন্তু কিছু পরিবর্তন হয়নি বলে দাবি করেন তিনি। মেহেদী তারিমি বলেন, পেশাদার প্রতিযোগিতায় এসব ঠিক নয়। ইরানকে কেউ সাহায্য করেনি বলে দাবি করেন তিনি। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বকাপের শুরু থেকে ইরানের উপর ভ্রমণ বিধিনিষেধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এসব নিয়ে ব্যাপক সমালোচনা হলেও পরিস্থিতি উন্নতি হয়নি। বিশেষ করে ইরানের কোচিং স্টাফের কয়েকজন সদস্যকে ভিসা না দেওয়ায় দলটি ক্যাম্প আরিজোনা থেকে মেক্সিকোয় সরিয়ে নিতে হয়েছে। এছাড়া ম্যাচের একদিন আগে ইরানকে ভেন্যু শহরে প্রবেশের অনুমতি এবং ম্যাচ শেষ হতে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য করার মতো বিতর্কিত ঘটনাও ঘটেছে। শনিবার গ্রুপ পর্বের শেষে ম্যাচ মিশরের বিপক্ষে 1-1 গোলে ড্র করে ইরান। এই ম্যাচ জয় পেলে সরাসরি নকআউটের টিকিট নিশ্চিত হতো দলটির। 2টি অ্যাসিস্ট দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সরাসরি গোলে অবদানের তালিকায় কিংবদন্তি ব্রাজিলিয়ান পেলেকে ছাড়িয়ে গেলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে এখন বিশ্বকাপে মোট 20টি সরাসরি গোলে অবদান রেখেছেন। এর মধ্যে 16টি গোল ও 4টি অ্যাসিস্ট। এই মাইলফলকে তিনি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল অবদানকারী খেলোয়াড় হলেন। তার উপরে আছেন শুধু লিওনেল মেসি। এমবাপ্পে শুধু ইতিহাসের পাতায় নাম লেখাচ্ছেন না, গোল্ডেন বুটের লড়াইও আছেন একেবারে সামনের দিকে। 4 গোল নিয়ে তিনি 5 গোলের মেসির ঠিক পেছনেই আছেন। নরওয়ের হার্লিং হল্যান্ডেও 4 গোল নিয়ে লড়াইয়ে আছেন। তবে আজকের ম্যাচে তিনি বেঞ্চে ছিলেন। টুর্নামেন্টে এখনও অনেকটা পথ বাকি, তাই মেসি ও এমবাপ্পের এই লড়াই আরও জমে উঠবে বলেই মনে হচ্ছে। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন ছবি এথার টিজার মুক্তি পেয়েছে। কিংবদন্তি লোকশিল্পী বিঠাবাই ভাও মাও নারায়ণ গাওকরের চরিত্রে তার অভিনয় ইতোমধ্যেই ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ছাবা খ্যাত পরিচালক লক্ষণ উতেকারের পরিচালনায় নির্মিত এই বায়োপিকটি 1940-এর দশক থেকে 1990-এর দশক পর্যন্ত বিঠাবাইয়ের জীবন সংগ্রামের গল্প বলবে। টিজারে দেখা যায় 9 মাসের অন্তঃসত্ত্বা শ্রদ্ধা ঐতিহ্যবাহী নাইভারি শাড়ি ও ঘঙ্গুর পরে মঞ্চ পরিবেশনা করছেন। হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হলে তিনি শাস্ত্রভাবে মঞ্চ ছেড়ে পেছনে যান। পাথর দিয়ে নারী কেটে নিজের সন্তান জন্ম দেন এবং পরপরই আবার মঞ্চে ফিরে পরিবেশনা শেষ করেন। ভয়েস ওভারে তাকে পরিবেশনা এড়িয়ে যেতে বলা হয়, কারণ এতে তার প্রাণের ঝুঁকি রয়েছে। কিন্তু বিঠাবাই অনর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজির স্থাপন করতে চান তিনি। টিজারের শেষে তাকে তুফান বলে অভিহিত করা হয়। এটি কোনো কাল্পনিক দৃশ্য নয়, বাস্তবেই বিঠাবাই বারবার প্রসব যন্ত্রণার মধ্যেও দলকে টিকিয়ে রাখতে পরিবেশনা অব্যাহত রেখেছিলেন। সেই সময় লাভানি শিল্পীদের সমাজ তাচ্ছিল্যের চোখে দেখত, তবুও তিনি কখনো পিছু হাঁটেননি। টিজারটি প্রথমে শাহিদ কাপুর, কৃতি সানন ও রশ্মিকা মান্দানার ককটেল 2 এর সঙ্গে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। দর্শকরা সামাজিক মাধ্যমে ক্লিপ ছড়িয়ে দিলে তুমুল আলোচনা শুরু হয়। ভক্তরা লিখেছেন পিওর গুজবাম্পস, কেউ লিখেছেন তোমাদের লেডি সুপারস্টার ফিরে এসেছে।
শ্রদ্ধা এর আগে কমেডি, রোমাঞ্চ ও অ্যাকশনে অভিনয় করলেও এটি তার প্রথম পূর্ণাঙ্গ বায়োপিক। পরিচালক স্পষ্টতই শ্রদ্ধার সীমা ছাড়িয়ে তাকে গৌরগম্ভীর অভিনয়ে নিয়ে যেতে চেয়েছেন। ছবিতে আরো অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিসান আয়ুব। প্রযোজনায় রয়েছে দীনেশ বিজনের মেডক ফিল্মস, যাদের স্ত্রী 2 2024 সালে 880 কোটি রুপির বেশি আয় করেছিল। 2002 সালে মৃত্যুর আগ পর্যন্ত মিঠাবাই দরিদ্র সমাজের অবজ্ঞা ও প্রতিকূলতার মধ্যেও শতবর্ষী লাভানি ঐতিহ্যকে টিকিয়ে রেখেছিলেন। উল্লেখ্য, মেডক ফিল্মসের সাথে এটি শ্রদ্ধার নতুন কাজ নয়। এই প্রযোজনা সংস্থার স্ত্রী ফ্র্যাঞ্চাইজিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। 2024 সালে মুক্তি পাওয়া স্ত্রী 2 বক্স অফিসে 880 কোটি রুপির বেশি আয় করে ব্যাপক সাফল্য পায়। আগামী 28 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এথা। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তার প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে কথা বললেন এই অভিনেত্রী। বিস্তারিত টেস্ট রিপোর্টে। তটিনী স্পষ্ট জানিয়েছেন বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই। অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। প্রেম যদি থাকতো তাহলে আমি বিষয়টা আরো প্রাইভেটলি হ্যান্ডেল করতাম। সো আপনারা নিশ্চিত থাকতে পারেন কোনো প্রেম নেই। বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে তটিনী বলেন, বিয়ে করব যখন সঠিক মানুষ পাবো, যে মানুষ আমাকে, আমার প্রফেশনকে এবং আমার পরিবারকে সম্মান করবে। জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে তার ভাবনা বেশ স্পষ্ট। তিনি বলেন, জীবনে ভালোবাসার মানুষের থেকেও ভালো রাখার মানুষ খুব দরকার। অনেক ভালোবাসলেন কিন্তু প্রপার সম্মান দিলেন না, দিন শেষে সেখানে শান্তি নেই। তটিনী বর্তমানে তার ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন। ঈদে মুক্তি পাওয়া তার নাটকগুলো দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সদ্য মুক্তি পাওয়া সাজ্জাদ হোসেন বাপ্পি পরিচালিত ও খায়রুল বাশারের সঙ্গে জুটি বাঁধা সুতরাং নাটকটিও বেশ আলোচনায় রয়েছে। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। বাংলাদেশকে $110 কোটি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। উপসাগরে আবারও ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএস এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএস এর সাথে, থাকুন সংবাদে সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।